বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। আশা করি তোমরা সবগুলো প্রশ্নের উত্তর অনেক সুন্দরভাবে বুঝতে পারবে, একদম সহজভাবে বুঝতে পারবে। তো দেখো, 1 নম্বরে বলা আছে 289 ডিভাইডেড বাই 361 এর বর্গমূল কত। যেহেতু এটা হচ্ছে একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের লব এবং হরের বর্গমূল আমাদেরকে বের করতে হবে। লবের বর্গমূল লবে লিখতে হবে, হরের বর্গমূল হরে লিখতে হবে। তাহলে 289 এর বর্গমূল করলে আমরা পাই 17, আর 361 এর বর্গমূল নির্ণয় করলে আমরা পাই হচ্ছে 19। ঠিক আছে, তো এটাকে আমরা যদি ভাগ প্রক্রিয়ায় একটু দেখাই, দেখো তো আমরা হচ্ছে ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখব। এরপরে হচ্ছে প্রত্যেক জোড়ার উপর আমরা এরকম রেখা চিহ্ন দিব। যেহেতু আমাদের এখানে অঙ্ক 3টি, তো আমরা ডান দিক থেকে দুইটি অঙ্ক নিলে প্রথমে একটা জোড়া হয়। তো যেহেতু আমরা দ্বিতীয় জোড়া আমরা করতে পারতেছি না, এই কারণে আমরা জোড়া ছাড়াই গণ্য করব এবং আমরা উপরে রেখা চিহ্ন দেব। এখন প্রথম যে জোড়া বা প্রথম যে সংখ্যাটি থাকবে, সেই সংখ্যার পূর্ববর্তী বর্গ সংখ্যাটি আমাদেরকে খুঁজে দেখতে হবে। তো 2 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 1। এখন 1-এর আবার বর্গমূল হচ্ছে 1, যা ডান পাশের একটা যে খাড়া দাগ আছে সেই খাড়া দাগের ডান পাশে লিখতে হবে। ঠিক আছে, তো আমরা যদি 2 এর থেকে 1 বাদ দিই 1, আর পরবর্তী যে জোড়া 8, 9 সেটা আমরা নামাইলাম। এখন এই যে আমরা বর্গমূল 1 পাইলাম, এখন 1কে 2 দ্বারা গুণ করতে হবে। এখানে যেটাই পাবো তাকেই 2 দ্বারা গুণ করতে হবে। 1কে 2 দ্বারা গুণ করলে হয় 2, সেটা আমরা এখানে এই যে 2টা লিখেছি। এখন 2টা এমনভাবে লিখব যাতে 2 এর পরে আমরা একটা অঙ্ক বসানোর জায়গা রাখতে পারি। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা এখন হচ্ছে 2 এর পরে এমন একটা অঙ্ক বসাবো, যেই অঙ্কটা বসাবো সেই অঙ্কটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে যাতে এখানে 189 এর সমান অথবা কাছাকাছি হয়। তো আমরা যদি এখানে 7 নেই, এই 7 দ্বারা যদি এখন 27কে গুণ করি তাহলে হয় 189, যা 189 এর সমান। 189 থেকে 189 বাদ দিলে 0। তো এখানে যেহেতু 7 নিয়েছিলাম, আমরা বর্গমূলেও 7 নেব। ঠিক আছে, তো এটাই আসলে আমাদের লব ছিল, যেটা সেটা লবের আমরা পেয়ে গেলাম হচ্ছে 17। এখন হর যে 361 আছে সেমভাবে আমরা সেটা নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে আমরা ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিলাম এবং জোড়া আকারে লিখলাম। এখন প্রথম যে জোড়া অথবা প্রথম যে সংখ্যা, সেই সংখ্যার পূর্ববর্তী বর্গ সংখ্যা কত। 3 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 1, আবার 1-এর বর্গমূল হচ্ছে 1। আমরা এখন কি করব, এই 1কে 2 দ্বারা গুণ করব। তো 1কে 2 দ্বারা গুণ করলে 2 হবে। ঠিক আছে, তো 2 এর পরে আমরা একটা অঙ্ক বসানোর মতো জায়গা রাখবো। ঠিক আছে, তো এখন 3 থেকে 1 বাদ দিলে 2, পরবর্তী জোড়া 61 সেটা নামাইলাম। এখন দেখেন আমরা 2 এর পরে এমন একটা অঙ্ক নেব, যেই অঙ্কটা নেব সেই অঙ্কটা দ্বারা পুরো সংখ্যাটাকে আমরা গুণ করব, গুণ করে যাতে 261 এর সমান অথবা কাছাকাছি হয়। তো আমরা যদি 2 এর পরে 9 নেই এবং সেই 9 দ্বারা যদি পুরো সংখ্যা 29কে গুণ করি তাহলে হয় 261। তো এখানে যেহেতু 9 নিয়েছিলাম, আমরা এখানে বর্গমূলেও 9 নেব। তো 261 থেকে 261 বাদ দিলে 0। তো এখানেও দেখতে পারতেছি 361 এর বর্গমূল আমরা পাইলাম কত, 19। ঠিক আছে, এটা ছিল হর, তার মানে আমাদের অ্যান্সার হবে খ নাম্বার। এরপরে যে 2 নাম্বার প্রশ্নটা আছে একটু লক্ষ্য করেন। 1.1025 এর বর্গমূল কত। ঠিক আছে, তো দেখেন আমরা যদি এটার একটু নির্ণয় করি, তো ডান দিক থেকে তাহলে আমরা দুইটি করে অঙ্ক নিলাম, অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখলাম। এরপরে হচ্ছে প্রত্যেক জোড়ার উপর আমরা কি দেবো, রেখা চিহ্ন দেব। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের প্রথম জোড়া অথবা প্রথম যে সংখ্যা 1, তো এটার হচ্ছে পূর্ববর্তী বর্গ সংখ্যা 1। ঠিক আছে, তো 1-এর আবার বর্গমূল হচ্ছে 1, যেটা আমরা এখানে লিখলাম। এখন 1 থেকে 1 বাদ দিলে 0, 0 লিখবো না, পরবর্তী যে জোড়া 10 লিখলাম। আচ্ছা, পরবর্তী জোড়া শুধু মনে করেন এখানে 10 লিখেছি, এরপরে 25 যেটা লিখেছি আমরা একটু বলতেছি দেখেন। তো এখন আমরা এই যে 1 যে বর্গমূল পাইলাম, সেই 1কে আমরা 2 দ্বারা গুণ করব, অর্থাৎ এখানে যে সংখ্যাটাই পাবো তাকেই 2 দ্বারা গুণ করব। তো 1কে 2 দ্বারা গুণ করলে হয় 2। ঠিক আছে, তো এখন চিন্তা করেন এখানে আমরা 1 থেকে 1 বাদ দেওয়ার পর 0, পরবর্তী জোড়া আমরা 10 নামাইলাম। ঠিক আছে, তো এখন এই 10 নামাইলাম। এখন আমরা যদি 2 এর পরে, যেহেতু এখানে 1কে 2 দ্বারা গুণ করলে 2 পাইলাম, তো 2 এর পরে যদি আমরা 1ও নেই তাহলে কত হয়, 21 হয়। 2 এর পরে যদি আমরা 1ও নেই তাহলে এখানে কত হয়, 21 হয়। তো আমরা যদি 21কে 1 দ্বারা গুণ করি 21, তো এখানে আমাদের আছে হলো 10। ঠিক আছে, তো আমরা দেখতে পারতেছি যে 10-এর চাইতে আমাদের যে 21 এটাই হচ্ছে বড়। তো তার কারণে আমরা কি করব,
যেহেতু 10-এর ভিতরে 21 যাচ্ছে না, যদি এখন নেই, তো এই কারণে আমরা পরবর্তী আরও একটা জোড়া 25 নামাইলাম। তাহলে একসঙ্গে কয়টা জোড়া নামাইলাম? দুইটা জোড়া, একটা 10 জোড়া নামাইলাম, একটা 25, এটা নামাইলাম। তো যেহেতু একসঙ্গে দুইটা জোড়া নামাইছি, এই কারণে আমরা এখানেও একটা শূন্য দেব, বর্গমূলেও একটা শূন্য দেব। যেহেতু দশমিকের পরে দুইটা জোড়া নামাইছি, এই কারণে দশমিক দিয়ে তারপরে একটা শূন্য দেব। ঠিক আছে? তো এখন দেখেন, আমরা যদি হচ্ছে এখন আমাদের এখানে হয়ে গেল 20, তো 20-এর পরে আমরা যদি 5 নেই এবং 5 দ্বারা যদি 205-কে গুণ করি, তাহলে আমাদের হয় হচ্ছে 1025, যা আমাদের উপরে যে 1025 আছে তার সমান অথবা কাছাকাছি। যেহেতু এখানে 5 নিয়েছি, আমরা এখানেও কত নেব? 5 নেব। তো দেখেন, তাহলে 1025 থেকে 1025 বাদ দিলে 0, তাহলে আমরা এখানে বর্গমূল কত পাইলাম? 1.05। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এরপর 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করেন, যে একটি মূলদ সংখ্যা হলো, এখানে আমাদের 3টা অপশন দেওয়া আছে। একটি মূলদ সংখ্যা হলো 0, 0 কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে? তার মানে 1 নাম্বারটা রাইট। এরপরে 5ও কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ 5কে আমরা পি বা কিউ আকারে প্রকাশ করতে পারি। আমরা অবশ্যই জানি যে মূলদ এবং অমূলদ সংখ্যা, তাহলে 5ও একটা মূলদ সংখ্যা হবে। এরপরে হচ্ছে 5/2, এটাও একটা মূলদ সংখ্যা হবে, কারণ এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাই কি না? তার কারণে আমরা দেখতে পাচ্ছি 3টা অপশন, 3টাই রাইট, অর্থাৎ অ্যান্সার হবে ঘ নাম্বার। ঠিক আছে? এরপরে একটু লক্ষ্য করেন, আমাদের 4 নাম্বার যে প্রশ্ন, দেখেন এখানে কি বলা আছে, যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। তাহলে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। এখন বলা হচ্ছে এই তথ্য থেকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়? দেখেন এখানে আমাদের জোড় ক্রমিক সংখ্যাও বলে নাই, বিজোড় ক্রমিক সংখ্যাও বলে নাই, ডাইরেক্ট বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তার মানে আমি যদি 10 একটা ক্রমিক সংখ্যা থেকে শুরু করি, তাহলে 10-এর পরে 11 এভাবে, অর্থাৎ 10-এর পরের সংখ্যা 11, অর্থাৎ তাহলে 10 আর 11 হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা। আমি যদি 21 থেকে শুরু করি, তারপরের ক্রমিক সংখ্যাটা হলো 22, তার মানে 21-22 দুইটা ক্রমিক সংখ্যা। কিন্তু আমি 21-এর পরে ডাইরেক্ট 23 নিতে পারবো না বা 25 নিতে পারবো না। ঠিক আছে? তাহলে আমাদেরকে নিতে হবে পাশাপাশি দুইটা সংখ্যা। তো এখানে ক্রমিক সংখ্যা বলছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। এখন বলা হচ্ছে এই তথ্য থেকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে? তো দেখেন, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? যেহেতু আমাদেরকে ক্রমিক সংখ্যার কথা বলছে, একটু লক্ষ্য করেন, এখানে যদি আমরা এক্স একটা ক্রমিক সংখ্যা চিন্তা করি, তো এক্সটা যদি 10 হয়, তো তার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে 11 হবে। তার মানে পরবর্তী ক্রমিক সংখ্যাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? এক্সটা যদি 20 হয়, তার সাথে 1 যোগ করলে 21, তার মানে পরবর্তী ক্রমিক সংখ্যাটা পাবো। তাহলে আমরা কিন্তু এভাবে চিন্তা করতে পারি যে একটা সংখ্যা এক্স আর একটা ক্রমিক সংখ্যা হচ্ছে x+1। তো আমাদেরকে শুরুতেই বলছিল দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তো এক্সের বর্গ, যেহেতু x+1টা বড়, তার কারণে x+1 আগে নিতে হবে, তার বর্গ করলাম, x+1-এর উপর স্কোয়ার দিলাম। দুইটা ক্রমিক সংখ্যারে বর্গ করতে হবে, আবার এক্সের উপরে স্কোয়ার দিলাম। বর্গের যেহেতু অন্তর, এই কারণে বড়টা সামনে লিখেছি, ছোটটা শেষে লিখেছি। এই যে অন্তর মানে বিয়োগফল। ঠিক আছে? আমাদের বর্গের অন্তর দেওয়া আছে 19, তো আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে 19 লিখতে পারি। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তো এখন যদি এখানে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর এখানে হচ্ছে আমাদের ডান পাশ, এখানে -x² আছে, সেটা লিখলাম, আর ডান পাশে হচ্ছে 19। তো এখন দেখেন এই যে -x² প্লাস x² বাদ যায়, 2x আর 1 গুণ করলে হবে 2x, আর 1-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, আর ডান পাশে 19। তো 2x এর সাথে যে 1 যোগ আকারে আছে, এটা ডান পাশে নিয়ে গেলে বিয়োগ হবে, তাহলে 2x সমান 19 থেকে 1 বাদ দিলে 18। তো x এর সাথে যে 2 গুণন আকারে আছে, ডান পাশে যা ভাগ হবে, 18কে 2 দ্বারা ভাগ করলে 9। তার মানে x, এটা আমরা পাইলাম হচ্ছে 9, আর একটা ধরেছিলাম x+1। তো x যদি 9 হয়, তার সাথে 1 যোগ করলে আরেকটা হবে কি 11, আর 9 এর সাথে আরেকটা 1 যোগ করলে হবে 10। তার মানে x 9 হলে x+1 হবে 10। ঠিক আছে? তাহলে আমাদেরকে বলছে একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যাটা হলো 9। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি অ্যান্সার হবে গ নাম্বার। এখন বলছে 5 নাম্বার, যে সংখ্যা দুইটির বর্গের যোগফল কত? তাহলে আমরা কিন্তু সংখ্যা দুইটি পেয়েছি। আমাদের 4 নম্বরে বলা ছিল একটা সংখ্যা 10, অপর সংখ্যা কত? অপর সংখ্যাটা আমরা আবার বের করলাম হচ্ছে 9। তাহলে একটা 10, একটা 9, তাহলে সংখ্যা দুইটির বর্গের যোগফল। তাহলে দেখেন এই যে বর্গ, তাহলে একটা 10, একটা 9, 10-এর বর্গ 9-এর বর্গ, 10-এর উপর স্কোয়ার মানে 10 10 100, 9-এর উপর স্কোয়ার মানে 9 9 81, 100 আর 81 যোগ করলে হবে 181। তার মানে বর্গের যোগফল হবে 181। ঠিক আছে? এরপর 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, 0.01-এর বর্গমূল নিচের কোনটি? তো আমরা এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বের করব। তো আমরা হচ্ছে ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে কি করব, জোড়া আকারে লিখব। ঠিক আছে? প্রত্যেক জোড়ার উপর এরকম রেখা চিহ্ন দিব। তো প্রথমে যেহেতু 0.01, তো শূন্যর কোনো দাম নাই। ঠিক আছে? এই কারণে আমরা দশমিকের পরের কাজ করব, এই কারণে আমরা বর্গমূলে দশমিক চিহ্ন দেব। তো
তো 0 1 বলতে আসলে এখানে কিন্তু একে বোঝাচ্ছে, তাহলে এটার পূর্ববর্তী বর্গ সংখ্যা আসলে কত? 0.1 বা 1-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে কি 1। তো 1-এর আবার বর্গমূল হচ্ছে 1, তো 1 থেকে 1 বাদ দিলে 0, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে 0.1। ঠিক আছে, অথবা এটাকে আমরা সামনে একটা শূন্যও দিতে পারি যে 0.1, তার মানে আমাদের অ্যান্সার হবে খ নাম্বার। ঠিক আছে, এরপরে দেখেন 7 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে কত? তাহলে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 অথবা 8 হয়, তার বর্গ সংখ্যা, তো ধরেন আমরা একটা সংখ্যা পাইলাম হচ্ছে ধরেন 2, এই সংখ্যাটাই নিলাম 2, তো এটার একক স্থানীয় অঙ্ক কি 2 না? তাহলে 2 এর বর্গ কত হবে? 2 দুগুণ 4। তার কি একক স্থানীয় অঙ্ক কি হচ্ছে? বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হলো? 4 কিন্তু হলো। আবার যদি 8 হয়, তো আমরা যদি 8ই চিন্তা করি, তাহলে 8 একটা সংখ্যা, এটাকে আমরা একটা অঙ্কও বলতে পারি অথবা সংখ্যাও বলতে পারি, সেটা আমরা 8 দ্বারাই প্রকাশ করলাম, মনে করেন 8, এটাই একটা সংখ্যা আমরা মনে করলাম। তো 8-এর বর্গ, 8-এর বর্গ কত? 8 8 64। তাহলে 64-র একক স্থানীয় অঙ্ক কত? দেখেন এই যে 8-এর উপর স্কোয়ার করলে হয় 64, 64-র একক স্থানীয় অঙ্ক 4, 2-এর উপর স্কোয়ার করলে তার একক স্থানীয় অঙ্ক 4, তার মানে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? 4 হবে। ঠিক আছে, এরপরে দেখেন 8 নম্বর প্রশ্নটা কি বলছে, 3 গুণন 7 গুণন 5 গুণন 7 গুণন 3-কে কত দ্বারা গুণ করলে, গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে যে সংখ্যাটা জোড়াবিহীন থাকবে অথবা যে সংখ্যাগুলো জোড়াবিহীন থাকবে, সেই সংখ্যাগুলোর গুণফল, বা একটা সংখ্যা যদি জোড়াবিহীন থাকে তাহলে সেই সংখ্যাটা দ্বারা গুণ বা ভাগ করলে আমাদের কি হবে? গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। দেখেন এখানে 3 কয়টা আছে? 1টা 2টা, তার মানে 3 আমরা জোড়া আকারে লিখতে পারি। এখানে 7 কয়টা আছে? 2টা, 7কেও জোড়া আকারে লিখতে পারি। 5 আছে 1টা, 5কে কিন্তু জোড়া আকারে লিখতে পারি না, জোড়া আকারে লিখতে গেলে আরও একটা 5-এর দরকার। ঠিক আছে, যেহেতু 5 হচ্ছে জোড়াবিহীন আছে, তার কারণে আমরা বলতে পারি 5 দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, অর্থাৎ এই 3 গুণন 7 গুণন 5 গুণন 7 গুণন 3, এটা গুণ করিয়ে যা হবে সেটাকে আমরা যদি হচ্ছে 5 দ্বারা গুণ করি, তাহলে সেই গুণফলটা কি হবে? তাহলে সেটা আমাদের গুণ বা ভাগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এরপরে দেখেন 9 নাম্বার, নিচের কোনটি অমূলদ সংখ্যা? আমরা জানি পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে 2 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো 2কে আমরা যদি বর্গমূল নির্ণয় করি তাহলে অবশ্যই একটা অমূলদ সংখ্যা পাবো, অর্থাৎ ক নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। এখন দেখি বাকি 3টা কেন হবে না। তো 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 9কে বর্গমূল করলে আমরা 3 পাই। ঠিক আছে, তার মানে এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা নয়। 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এটাকে বর্গমূল করলে আমরা 4 পাই, তার কারণে এটাও হবে আমাদের মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। এবং 25ও পূর্ণবর্গ সংখ্যা, 25কে বর্গমূল করলে পাই 5, তার কারণে আমরা বলতে পারি 25ও √25ও কি হবে না? আমাদের অমূলদ সংখ্যা হবে না, অর্থাৎ অ্যান্সার কই হবে রাইট। এরপর আমাদের 10 নম্বর যে প্রশ্ন দেখেন, একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। তাহলে একজন কৃষক বাগান করার জন্য কতটি চারা গাছ কিনছে? 595টি চারা গাছ কিনছে। এখন প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা, প্রত্যেকটি চারা গাছের মূল্য যদি 12 টাকা হয়, এখন ক নাম্বারে আমাদেরকে বলছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। তাহলে বাগান করার জন্য 595টা চারা গাছ কিনছে, আর প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা, কিনছে 595 টাকা, 595টা। আমরা যদি 595কে 12 দ্বারা গুণ করি তাহলেই কিন্তু আমাদের কত টাকা খরচ হয়েছে 595টি চারা গাছ কিনতে, তাহলে কিন্তু আমাদের সেটা বের হয়ে যাবে। তো দেখেন একটি চারা গাছের মূল্য 12 টাকা, অতএব 595টি চারা গাছের মূল্য 12কে 595 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 7140 টাকা, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। এরপরে দেখেন আমাদেরকে খ নাম্বারে কি বলছে, খুবই সহজ প্রশ্ন, দেখেন একটু ধৈর্য সহকারে। এরপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব। এখানে কি বলছে, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? তাহলে আমাদের চারা গাছ ছিল 595টি। আমরা যদি বাগানে প্রত্যেক সারিতে যে কয়টা আমরা সারি করব, প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই বর্গমূল বের করতে হবে। তো আমরা যদি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করি, তাহলে ডান পাশ থেকে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখলাম, যেহেতু 5 জোড়াবিহীন তো একে জোড়া এভাবেই একে রাখতে হবে। তো
তো প্রথম যে সংখ্যা 5, 5-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 4, আবার 4-এর বর্গমূল হচ্ছে 2। তো আমরা এই যে খাড়া দাগের ডান পাশে 2 লিখলাম। এখন 2-কে 2 দ্বারা গুণ করলে 4, সেই 4 আমরা এখানে লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো কীভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হয়। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কী করব, 5 থেকে 4 বাদ দিলে 1। ঠিক আছে, এখানে 1 হলো এবং পরবর্তী যে জোড়া 95 আমরা সেটা নামাইলাম। এখন এখানে হয়ে গেল 195। তো এখন আমরা 4-এর পরে এমন একটা অঙ্ক বসাবো, যেই অঙ্কটা বসাবো সেই অঙ্কটা দ্বারা পুরা সংখ্যাটাকে গুণ করব। গুণ করে দেখব 195 সমান অথবা কাছাকাছি হয় কি না। তো আমরা যদি 4-এর পরে 4 নেই এবং সেই 4 দ্বারা যদি 44কে গুণ করি তাহলে হয় 176। আমরা যদি এখানে 5 নিতাম, 5 দ্বারা যদি গুণ করতাম তাহলে দেখতাম 195 থেকে বড় হইতো, কিন্তু আমাদের বড় নেওয়া যাবে না, হয় 195 সমান অথবা কাছাকাছি নিতে হবে। ঠিক আছে, তো 4 নিলে সেই ঘটনাটা ঘটে, তাহলে 4 দ্বারা গুণ করলে হয় 176। তো 195, এখানে যেহেতু 4 নিয়েছিলাম আমরা বর্গমূলেও 4 নেব। ঠিক আছে, তো এখন 195 থেকে 76 বাদ দিলে আমরা অর্থাৎ 176 বাদ দিলে আমরা পাই হচ্ছে 19। তার মানে 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। আমরা যদি প্রত্যেক সারিতে 24টি করে গাছ লাগাই তাহলে দেখা যাবে যে 19টি চারা গাছ আমাদের অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এরপর দেখেন গ নাম্বার, খরচের টাকার সংখ্যা। তাহলে আমরা এই যে 595টা যে চারা গাছ কিনছিলাম একটাই 12 টাকা করে, তাহলে তার কি একটা খরচের সংখ্যা আছে না? তাহলে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা 595, চারা গাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ক থেকে পাই মোট খরচ হচ্ছে 7140 টাকা, আর চারা গাছের সংখ্যা হলো 595টি, তাহলে বিয়োগফল, তাহলে আমাদের 7140 থেকে আমাদের চারা গাছের সংখ্যা 595টি বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 6545। তো আমাদেরকে কি বলছে, কোন ক্ষুদ্রতম, এই যে বিয়োগ ফলের সাথে আমরা বিয়োগফল পাইলাম 6545, বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যোগ করলে, তাহলে দেখেন আমরা এখন কি করব, 6545-এর বর্গমূল নির্ণয় করব। তো আমরা ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখলাম। প্রথম জোড়া হচ্ছে 65, তাই 65-র পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 64, 64-র বর্গমূল আবার হচ্ছে 8। ঠিক আছে, এখন 8কে 2 দ্বারা গুণ করলে হয় 16। এখন 16-র পরে আমরা একটা অঙ্ক বসানোর মতো জায়গা রাখলাম। তো 65 থেকে 64 বাদ দিলে 1, পরবর্তী জোড়া আমরা হচ্ছে 45 নামাইলাম। তো এখন এখানে একটু চিন্তা করেন, আমরা যদি 16-র পরে 1ও নেই তাহলে আমাদের হয় 161, আর এখানে আসে হলো 145। তো 145-এর ভিতরে কি আমরা 161 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু, কারণ আমাদের 161 বড় হয়ে যাচ্ছে, 145 ছোট হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কি করব, এখানে একটা শূন্য নেব, বর্গমূলে একটা শূন্য নেব। ঠিক আছে, তো সেই শূন্যটা আবার এখানে বসে আমরা বিয়োগ করব, 145 থেকে শূন্য বাদ দিলে 145। তাহলে আমাদের বর্গমূল পাইলাম হচ্ছে আমরা কত, 80, আর আমাদের অবশিষ্ট আছে কত, 145। তো এখন আমাদের কি করতে বলছে, যে আমাদেরকে বলছিল চারা গাছে বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা কিন্তু। তো আমরা এখন হচ্ছে 81-র বর্গমূল বের করব, আমাদের তো পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে, তাই না? তো আমরা 80 বর্গমূল বের করার পর আমরা দেখলাম 145 অবশিষ্ট থাকে, যে কারণে আমরা হচ্ছে এখন 81-র বর্গমূল বের করব। তো দেখেন ভাগশেষে 145, তাই আমরা বলতে পারি 6545 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এখন 81-এর বর্গ সংখ্যা, 81-কে 81 দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে 6561, অর্থাৎ এটার বর্গ সংখ্যা আমরা বের করলাম। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, আমরা 6561 থেকে আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল 6545, সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 16। তার মানে 6545-এর সাথে আমরা যদি 16 যোগ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, 16 যোগ করলে কি হবে, যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এরপর আমরা যদি 11 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 11 নম্বরে বলা আছে যে বর্গমূল নির্ণয় করো। তাহলে ক নম্বরে দেওয়া আছে 0.36। তো আমরা যদি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করি তাহলে 0.36-এর আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তো 36-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 36, বা 36-এর সমান বর্গ সংখ্যা 36। তো 36-এর বর্গমূল হচ্ছে 6, তাহলে 0.6, এটাই হবে আমাদের অ্যান্সার। খ নাম্বার 2.25। তো 2.25 আমরা 2টা করে নিয়ে জোড়া করলাম এবং একে জোড়া ছাড়াই গণ্য করলাম। তো 2-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 1, 1-এর বর্গমূল 1, 1কে 2 দ্বারা গুণ করলে হয় 2। তো 2-এর পরে আমরা একটা অঙ্ক বসানোর মতো জায়গা রাখবো, 2-এর থেকে 1 বাদ দিলে 1, পরবর্তী জোড়া 25 নামাইলাম।
তো এখন যদি 2 এর পরে আমরা 5 নেই এবং 5 দ্বারা যদি 25কে গুণ করি তাহলে হয় 125, অর্থাৎ 125 এর সমান হয়। তো এখানে যেহেতু 5 নিয়েছি এখানেও আমরা 5 নেব। যেহেতু দশমিকের পরের অংশ নামাইছি এই কারণে দশমিক দিয়ে 5 লিখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 1.5, যেহেতু এখানে অবশিষ্ট থাকতেছে না। এরপরে গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করেন, 0.0049। তো দুইটা করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখলাম। তো আমাদের এখানে বর্গমূল নির্ণয় বলতে আমাদের এই যে 4/9 এর বর্গমূল নির্ণয় করতে হবে, তাই কি না? তো এখানে যেহেতু আমরা হচ্ছে দশমিকের পরে এক জোড়া শূন্য, তো এটার আমরা বর্গমূল নির্ণয় করতে পারতেছি না। বা আমরা যদি মনে করি যে দুইটা জোড়া আমরা একসঙ্গে এখানে নামাইলাম, প্রথম জোড়া নিলাম 0.00 নিলাম, যেহেতু আমাদের দশমিকের আগে শূন্য আছে তার মানে এই শূন্যের কোনো দাম নাই, তো দশমিকের পরের বর্গমূল নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 0.00 জোড়া এটা যদি নেই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু পাচ্ছি না, তার মানে পরবর্তী আরও একটা জোড়া আমরা নামাইলাম, একসঙ্গে যেহেতু দুইটা জোড়া নামাইলাম এই কারণে দশমিকের পরে আমাদের একটা শূন্য দিতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে 49, এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 49, যার বর্গমূল হচ্ছে 7, আমরা 7 নিলাম। তো 49 থেকে 49 বাদ দিলে 0, তার মানে আমাদের বর্গমূল হবে 0.07। এরপরে হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করেন। তো আমরা দুইটা করে অঙ্ক নিলাম, 2-4 নিয়ে জোড়া করলাম, 1-0 নিয়ে জোড়া করলাম, দশমিক দিলাম, 41 নিয়ে জোড়া এবং 6 জোড়া ছাড়াই গণ্য করলাম। তো 6 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 4, 4 এর বর্গমূল হচ্ছে 2 এবং 2কে 2 দ্বারা গুণ করলে হয় 4, সেই 4 আমরা এখানে নিলাম। এখন 6 থেকে 4 বাদ দিলে 2, পরবর্তী জোড়া 41 নামাইলাম, তাহলে আমাদের হয়ে গেল 241। তো আমরা এখন যদি 4 এর পরে 5 নেই, 5 দ্বারা যদি 45কে গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে 225, ঠিক আছে। যেহেতু এখানে 5 নিয়েছি আমাদের বর্গমূলেও 5 নিতে হবে। আমরা কিন্তু পূর্ণ সংখ্যার কাজ করতেছি, এই কারণে আমরা এখানে দশমিকের কাজ এখনও শুরু করিনি। তো 241 থেকে 225 বাদ দিলে আমাদের হয় হচ্ছে 16, ঠিক আছে। এখন আমরা পরবর্তী যে জোড়া 10 সেটা আমরা নামাইলাম। এখন এখানে আমরা কত পাইছি? 25 পাইছি না? তো এখন 25কে আমাদের হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে। তো 25কে 2 দ্বারা গুণ করলে আমাদের হয় 50, সেই 50 এখানে নিতে হবে। অর্থাৎ এখানে যেটা পাবো পরবর্তী ধাপে এটাকে 2 দ্বারা গুণ করে সেটা এখানে লিখবো, তাহলে 50 লিখলাম, ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে 10 নামানোর ফলে আমাদের হলো 1630। এখন 50-এর পরে আমরা যদি 3 নেই, 3 দ্বারা যদি 503কে গুণ করি তাহলে হয় 1509। 4 নিলে 1610-এর চাইতে বড় হয়ে যাবে, তার কারণে আমরা 4 নেব না। তো 3 নিলে হয় 1509। তো যেহেতু এখানে 3 নিয়েছি এবং এটা আমরা হচ্ছে দশমিকের পরের যে এক জোড়া সেটা নামাইছিলাম, অর্থাৎ দশমিকের পরের অংশের কাজ করতেছি, এই কারণে আমরা দশমিক দিয়ে এই 3টা বর্গমূলেও নিতে হবে, ঠিক আছে। এখন 1610 থেকে আমরা 1509 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 101 এবং পরবর্তী যে জোড়া 24 আছে আমরা এখানে সেটা নামাইলাম। এখন দেখেন এখানে আমরা দশমিকটা মনে করেন নাই, তাহলে আমাদের 25 আর 3 আমরা কিন্তু পাইছি, অর্থাৎ 253 মনে করেন। তো এখন 253কে 2 দ্বারা গুণ করলে কত হয়? হয় হচ্ছে 506, সেই 506 এখানে লিখতে হবে, ঠিক আছে। এখন আমাদের 506-এর পর এমন একটা অঙ্ক বসাইতে হবে যে অঙ্কটা বসানোর কারণে আমাদের এখানে যে 10,124 এই এত সমান অথবা কাছাকাছি হয়। তো 506-এর পরে যদি আমরা 2 নিই, 2 দ্বারা যদি 2 নিলে আমাদের হয় হচ্ছে 5062। তো 5062কে 2 দ্বারা গুণ করলে আমাদের হয় 10,124, অর্থাৎ আমাদের উপরেও আছে কিন্তু 10,124, তাহলে 2টা মিলে গেল। তাহলে এখানে যেহেতু 2 নিয়েছিলাম আমরা বর্গমূলেও 2 নেব, তার মানে আমাদের বর্গমূল কত হইল? 25.32, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের বর্গমূল। এরপরে 11-র যে নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করেন। তাহলে 0. এই অঙ্কগুলো দেওয়া আছে, তো আমরা ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিলাম, 76 একবার নিলাম, 05 একবার নিলাম, 00 একবার নিলাম। তো দেখেন আমরা এখানে 00 নিলাম এক জোড়া, যেহেতু দশমিকের আগে শূন্য আছে তার মানে শূন্যের বর্গমূল আমাদের হবে না, তো দশমিকের পরের বর্গমূল নির্ণয় করতে হবে। তো দশমিকের পরে এক জোড়া শূন্য আমরা নিলাম, নেওয়ার কারণে আমরা কোনো বর্গমূল নির্ণয় করতে পারতেছি না। পরবর্তী আরও একটা জোড়া 05 নিলাম, তাহলে একসঙ্গে আমরা 2টা জোড়া নামাইলাম এখানে মনে করেন। তাহলে 2টা জোড়া যেহেতু আমরা এখানে একসাথে নিচ্ছি, তো নেওয়ার ফলে যেহেতু 2টা জোড়া একসঙ্গে নিতে হচ্ছে এই কারণে আমাদের দশমিকের পরে একটা শূন্য দিতে হবে, যেহেতু দশমিকের পরের বর্গমূল নির্ণয় করতেছি। 2টা জোড়া একসঙ্গে নেওয়ার কারণে দশমিকের পরে একটা শূন্য দিতে হবে। তো এখন হচ্ছে 2টা জোড়া নেওয়ার কারণে এখানে আমাদের সংখ্যাটা আসলে কত দাঁড়ায়? 5 দাঁড়ায়। তো 5-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কত? 4, আবার 4-এর বর্গমূল হচ্ছে 2, এই 2টা আমরা হচ্ছে শূন্যের পরে নিলাম। এখন 5 থেকে 4 বাদ দিলে 1, পরবর্তী যে জোড়া 76 সেটা নামাইলাম, ঠিক আছে। এখন এখানে 0.02 পাইছি, তার মানে এখানে সংখ্যা পাচ্ছি হচ্ছে 2, তো 2কে 2 দ্বারা গুণ করলে হবে 4, আমরা এখানে 4 লিখলাম, ঠিক আছে। এখন 4-এর পরে এমন একটা অঙ্ক বসাবো যাতে পুরো সংখ্যাটাকে গুণ করলে 176-এর সমান অথবা কাছাকাছি হয়। তো আমরা যদি 4 নেই, 4 দ্বারা যদি 44কে গুণ করি তাহলে হয় 176,
তাহলে দেখেন উপরেও আছে 176, 176 থেকে 176 বাদ দিলে 0। তো এখানে যেহেতু 4 নিয়েছি আমরা এখানেও বর্গমূলেও 4 নেব, তার মানে আমাদের বর্গমূল হচ্ছে 0.024। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের দেখেন 6 নাম্বার যে প্রশ্নটা আছে একটু সেটা লক্ষ্য করেন। এইটা তো আমরা ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিলাম, 25 একবার নিলাম, 12 একবার নিলাম, 84 একবার নিলাম, 44 একবার নিলাম, আর 1 একবার নিলাম। ঠিক আছে, নিয়ে আমরা এটা এখন বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা যদি পূর্ণ সংখ্যার আগে বর্গমূল নির্ণয় করি তাহলে 1 আগে নিলাম, 1 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 1, আবার 1 এর বর্গমূল হচ্ছে 1, আমরা এখানে নিলাম, 1 থেকে 1 বাদ দিলে 0, তো এখানে 0 নামাবো না, পরবর্তী জোড়া 44 নামাইলাম। তো এখন 1 কে 2 দ্বারা গুণ করলে 2। ঠিক আছে, তো 2 এর পরে যদি আমরা 2 নেই, 2 দ্বারা যদি 22 কে গুণ করি তাহলে হয় 44। তার মানে এখানে যেহেতু 2 নিয়েছি আমরা এখানেও 2 নিলাম। তো আমাদের পূর্ণ সংখ্যার কাজ কিন্তু শেষ। এখন দশমিকের পরে 84 আমরা নিলাম। তো এখানে দেখেন আমরা এখন কত পাইছি, 12। তো 12 কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 24। সেই 24 আমরা এখানে নেব। ঠিক আছে, তো এখন এখানে 84 আর এখানে হচ্ছে 24। তো 24 এর পরে যদি আমরা 1 নেই তাহলে 241 হয়, আর এখানে 84। তো 84-র ভিতরে কিন্তু 241 যাচ্ছে না। তো এই কারণে পরবর্তী আরও একটা জোড়া আমরা 12 নামাইলাম। তাহলে একসঙ্গে কয়টা জোড়া নামাইলাম, 2টা জোড়া। এই কারণে আমরা যেহেতু দশমিকের কাজ করতেছি, দশমিকের পরে একটা শূন্য দেব। ঠিক আছে, এখানেও একটা শূন্য দেব, বর্গমূলেও একটা শূন্য দেব। এখন দেখেন তাহলে 240-এর পরে আমরা যদি 3 নেই, তো 3 দ্বারা যদি 2403-কে আমরা গুণ করি তাহলে আমাদের হয় 7209। তো বিয়োগ করলে আমরা পাই হচ্ছে কত, বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 1203। ঠিক আছে, এখন আমরা পরবর্তী জোড়া 25 নামাইলাম। তো এখানে আমাদের সংখ্যাটা কত হলো, 1203 হয়ে গেল, কিন্তু দশমিক বাদে 1203। তো 1203-কে 2 দ্বারা গুণ করলে হবে 2406। ঠিক আছে, তো এখন আমাদের এখানে 25 নামানোর ফলে পুরো সংখ্যাটা এটা হয়ে গেল যে 1,20,325। তো এখন 2406-এর পরে আসলে কত বসালে, আমরা যদি এখানে 5 বসাই, 5 দ্বারা যদি আমরা পুরো সংখ্যাটাকে এখন গুণ করি 24,065-কে, তাহলে আমাদের হয় হচ্ছে 1,20,325, অর্থাৎ উপরেও আমাদের 1,20,325 আছে। তো বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 0। যেহেতু এখানে 5 নিয়েছে আমাদের বর্গমূলেও 5 নিতে হবে। ঠিক আছে, তার মানে আমাদের বর্গমূল হচ্ছে 12.035। তো এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত বর্গমূল। এরপরে হচ্ছে 12 নম্বরে কি বলা আছে, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তো 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে দশমিকের পরে 3 জোড়া অঙ্ক থাকতে হবে। যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, তো দেখেন তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, দশমিকের পরে 3 জোড়া অঙ্ক থাকতে হবে। ঠিক আছে, যেহেতু আচ্ছা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, তো এই কারণে আমাদের হচ্ছে দশমিকের পরে আমাদের হচ্ছে কি থাকতে হবে, দশমিকের পরে আমাদের হচ্ছে আচ্ছা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। আচ্ছা আমাদের এখানে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, এবং আমরা যদি একই সাথে আসন্ন মান নির্ণয় করি, যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় এবং আসন্ন মান, আমাদেরকে যদি শুধু বলা হয় যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে দশমিকের পরে 2 জোড়া অঙ্ক নিলেই হবে। ঠিক আছে, 2 জোড়া অঙ্ক থাকতে হবে, যে অঙ্কটাই দেওয়া থাকবে দশমিকের পরে সেটা হচ্ছে 2 জোড়া অঙ্ক থাকতে হবে। আর যদি আমাদের একই সাথে আসন্ন মান নির্ণয় করতে বলে, তো সেক্ষেত্রে দশমিকের পরে আমাদের হচ্ছে 3 জোড়া অঙ্ক থাকতে হবে, অর্থাৎ যে অঙ্কটা দিবে সেটা হচ্ছে দশমিকের পরে 3 জোড়া অঙ্ক থাকতে হবে। আর যদি 3 জোড়া অঙ্ক না থাকে তাহলে আমাদের 3 জোড়া অঙ্ক নিতে হবে। সেটা কিভাবে নিতে হবে আমরা একটু পরে দেখতেছি। তো মনে করেন আমরা হচ্ছে অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে আমরা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব। তো সেক্ষেত্রে দেখেন তাহলে যেহেতু এখানে আমাদের শুধু 7 দেওয়া আছে, আর কোনো অঙ্ক নাই, আর আমাদের বর্গমূল নির্ণয় করতে গেলে দশমিকের পরে 3 জোড়া অঙ্ক থাকতে হবে। তো আমরা এখানে 3 জোড়া শূন্য নিতে পারি। ঠিক আছে, 3 জোড়া শূন্য নিতে পারি, এক্ষেত্রে আমাদের 7-এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যদি দশমিকের পর যেহেতু এখানে শূন্যগুলো বাদ দিলে আমাদের কিন্তু 7-এই থাকে, তাই না? তো দেখেন তাহলে আমরা হচ্ছে 2টা করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখলাম। তাহলে আমরা আগে 7-এর বর্গমূল নির্ণয় করব। তো 7-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 4, 4-এর বর্গমূল হচ্ছে কত, 4-এর বর্গমূল হচ্ছে 2, আমরা এখানে 2 লিখলাম, 7 থেকে 4 বাদ দিলে 3। ঠিক আছে, এখন 2কে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে, 2কে 2 দ্বারা গুণ করলে আমাদের হয় হচ্ছে 4। ঠিক আছে, তো
তো 7 থেকে 4 বাদ দিলে 3, পরবর্তী একটা জোড়া আমরা নামাইলাম, যেহেতু এখন দশমিকের পরে জোড়া নামাইছি এখানে একটা দশমিক দিলাম। এখন দেখেন আমরা 4-এর পরে যদি 6 বসাই তাহলে 46কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে আমাদের 300 সমান অথবা কাছাকাছি 276 হয়। আমরা যদি এখানে 7 নিতাম তাহলে 300-এর বেশি হইতো। তো এখান থেকে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 24। তো এখানে যেহেতু বর্গমূলে 6 নিয়েছিলাম, এখানে যেহেতু 6 নিয়েছিলাম আমাদের বর্গমূলেও 6 নিতে হবে। এখন তাহলে 24 বিয়োগ করলে হয় পরবর্তী আরও একটা জোড়া 00 নামাইলাম, তাহলে আমাদের হলো 2400। তো এখানে আমরা 2.6 অর্থাৎ দশমিক বাদে আমাদের হয় হচ্ছে 26, দশমিক বাদে চিন্তা করব আমরা। তো 26কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 52। তো আমরা এখানে 52 নিলাম, ঠিক আছে। তো এখন 52-এর পরে যদি 4 নেই, 524কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে হয় 2096। তো 2400 থেকে 2096 বাদ দিলে আমাদের হয় হচ্ছে কত? 304 হয়, ঠিক আছে। পরবর্তী আরও একটা জোড়া নামাইলাম। তো এখানে যেহেতু 4 নিয়েছিলাম আমরা বর্গমূলেও 4 নেব। তাহলে এখন আমাদের দশমিক বাদের সংখ্যাটা কত হলো? 264। তো 264কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের হয় 528। 528-এর পরে যদি আমরা 5 নেই এবং যদি পুরো সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করি তাহলে হয় 26,425। তো বিয়োগ করলে হয় 3,975, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এখানে 5 নিয়েছিলাম আমাদের বর্গমূলেও কি নিতে হবে? 5 নিতে হবে। তাহলে আমাদের এখানে বর্গমূলটা কত হলো? 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হলো 2.645। আর এই 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তাহলে 2.64 হবে। এখন আসন্ন মানের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তো মনে করেন আমরা এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করবো, এই কারণে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করলাম। তাহলে আমাদের বর্গমূলটা আসলে কত হইল? আমাদের এখানে বর্গমূল হলো 2.645। তো আসন্ন মান এখন কিভাবে বের করতে হবে? আমাদেরকে যদি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলে তাহলে পরের যে অঙ্কটা ধরেন 2 দশমিক স্থান অর্থাৎ দশমিকের পরে 6 আছে এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে গেলে আমাদের পরের অঙ্কটা দেখতে হবে যে আসলে কত আছে। যেহেতু 5 আছে এখানে পূর্বের অঙ্ক যে 5 তার সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলবে তার পরের অঙ্কটি যদি 0, 1, 2, 3 বা 4 হয়, অর্থাৎ 0 থেকে যদি 4 হয় তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে না। আর যদি 5 হয়, 7, 8 বা 9 হয় তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে। যেহেতু এখানে 5 তার কারণে 4-এর সাথে 1 যোগ হবে, তাহলে 2.65 হবে। তো দেখেন আসন্ন মান হবে 2.65, ঠিক আছে। এরপরে খ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করেন। তাহলে 23.24। তো আমাদের দশমিকের পরে 3 জোড়া অঙ্ক লাগবে, এই কারণে আমরা দশমিকের পরে 2 জোড়া শূন্য নেব। এতে আমাদের এখানে যে উপরে 23.24 আমরা যদি এই শূন্যগুলো বাদ দিই তাহলে অর্থাৎ এই শূন্যগুলো রাখলেও আসলে এটাই বোঝায়, শূন্যগুলো না রাখলেও আসলে এটাই বোঝায়, ঠিক আছে। তো দেখেন তাহলে আমরা হচ্ছে প্রথমত পূর্ণসংখ্যার বর্গমূল নির্ণয় করব। তো 23-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 16, 16-র বর্গমূল 4, তাহলে 23 থেকে 16 বাদ দিলে 7। এখন 4কে 2 দ্বারা গুণ করলে হয় 8, আমরা এখানে 8 নেব, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি 8-এর পরে 8 বসাই এবং 88কে 8 দ্বারা গুণ করলে হয় 704। এখানে যেহেতু 8 নিয়েছি আমরা যদি দশমিকের পরের অংশ কাজ করতেছি 24 নামাইছিলাম, এই কারণে আমাদের দশমিকের পরে 8, এখানে যেহেতু 8 নিয়েছি এখানেও 8 দিতে হবে। তো 724 থেকে 704 বাদ দিলে আমাদের 20। পরবর্তী আরও একটা জোড়া আমরা 0 নামাইলাম, তাহলে 2000 হয়ে গেল। এখন এখানে দশমিক বাদের সংখ্যাটা হয় 48, 48কে 2 দ্বারা গুণ করলে হয় 96, ঠিক আছে। তো 96-এর পরে যদি 2 নেই, 962কে 2 দ্বারা গুণ করলে হয় 1924। তো এখান থেকে বিয়োগ করলে হয় 76। এখানে যেহেতু 2 নিয়েছিলাম আমরা এখানেও 2 নেব, ঠিক আছে। তাহলে এখানে 76 পরবর্তী জোড়া আমরা নামাইলাম, তাহলে 7600 হলো। তো এখন আমরা দেখেন 7600 হলো। এখন আমরা কি করব? এই জোড়া আমরা নামাইলাম, নামে আমাদের এই সংখ্যাটা হয়ে গেল। তো এখন এখানে দশমিক বাদে আমাদের সংখ্যাটা কত? 482। তো 482কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের হচ্ছে 964, আর আমাদের এখানে হলো 7600। তো এখন 964-র পরে যদি আমরা একও নেই তাহলে আমাদের 9641 হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে একও নেই, যেহেতু আমাদের এই সংখ্যাটা সমান অথবা কাছাকাছি করতে হবে, তো এখানে যদি একও নেই সেই 1 দিয়ে যদি গুণ করি তাহলে 9641 হয়ে যাচ্ছে, আর এখানে আছে 7600। তো যেহেতু এটাই আমাদের ছোট হচ্ছে আর এটা বড় হয়ে যাচ্ছে, তো এই কারণে আমরা এখানেও একটা শূন্য নেব, আমাদের বর্গমূলেও একটা শূন্য নেব এবং সেই শূন্য এখানে বসে আমরা উপরেরটা থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আসলে ওটাই হবে 7600। তাহলে আমরা এখানে কি পাইলাম? 4.820। যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব, তো 2-এর পরের অঙ্কটা 8, 2 দশমিকের পরে 2টা অঙ্ক নিলে 8, 2, তারপরের অঙ্কটা 0, এই কারণে
পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে না, তার কারণে আমাদের আসন্ন মান হবে 4.82। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 4.82। ঠিক আছে। এরপরে হচ্ছে গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করেন, 0.036। তো আমাদের হচ্ছে দশমিকের পরে 3 জোড়া অঙ্ক নিতে হবে। তো এই কারণে আমরা হচ্ছে এখানে 3টা শূন্য নিলাম। তাহলে নিলে আমাদের মোটে 6টা অঙ্ক হয়, অর্থাৎ 3 জোড়া অঙ্ক হয়। তাহলে ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখলাম। এখন এখানে দেখতে পারতেছি আমাদের পূর্ণ কোনো অংশ নাই, দশমিকের আগে কোনো অংশ নাই, শূন্য আছে। তো দশমিকের পরের কাজ করতে হবে। তাহলে 0.3, ঠিক আছে। 0.3 মানে এখানে 3, তো 3-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 1, 1-এর বর্গমূল হচ্ছে 1। যেহেতু দশমিকের কাজ করতেছি দশমিকের পরে 1 নিতে হবে, ঠিক আছে। 3 থেকে 1 বাদ দিলে 2। এখন 1কে 2 দ্বারা গুণ করলে হয় 2, ঠিক আছে। এখন আমরা হচ্ছে পরবর্তী একটা জোড়া 60 নামাইলাম, তাহলে 260। তো 2-এর পরে যদি 8 নেই, 28কে 8 দ্বারা গুণ করলে হয় 224, ঠিক আছে। যেহেতু এখানে 8 নিয়েছে, আমাদের বর্গমূলেও 8 নিতে হবে, তাহলে 0.18 হয়ে গেল। তো 260 থেকে 224 বাদ দিলে আমাদের হয় 36, ঠিক আছে। তো এখন দশমিক বাদ দিলে এখান থেকে আমরা পাই 18, 18কে 2 দ্বারা গুণ করলে হয় 18 2 36। এখন যদি আমরা হচ্ছে পরবর্তী আর একটা জোড়া 00 নেই, তাহলে 3600 হয়। তো 36-এর পরে যদি 9 নেই, 9 দ্বারা যদি গুণ করি তাহলে হয় 3321, তো বিয়োগ করলে হয় 279। এখানে যেহেতু 9 নিয়েছিলাম, আমরা বর্গমূলেও 9 নেব। তাহলে আমরা কত পাইলাম? 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে 0.189, 0.189। তো যেহেতু আমাদের হচ্ছে আসন্ন মান বের করতে হবে, তো দশমিকের পরে 2টা অঙ্ক 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তো পরের অঙ্কটা 9, এই কারণে পূর্বের অঙ্ক 8-এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে এখানে আসন্ন মান হবে 0.19, 0.19, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 13 নম্বরে আমাদেরকে কি বলছে একটু লক্ষ্য করেন, যে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। তো এখানে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে 1/16, এটা যেহেতু একটা ভগ্নাংশ, ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে, এই যে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। তো 1-এর বর্গমূল 1, 64-র বর্গমূল হচ্ছে 8, অর্থাৎ 8 8 64, ঠিক আছে। আবার 49/121, তো বর্গমূল চিহ্ন দিলাম। 49-এর বর্গমূল হচ্ছে 7, অর্থাৎ 7 7 49। আর 121-এর বর্গমূল হচ্ছে 11-র উপর স্কোয়ার করলে হয় 121, ঠিক আছে। তার মানে 11, 7/11। এরপরে 11 সমস্ত 97/144। তো এটাকে আমরা আগে হচ্ছে মিশ্র থেকে অবর্গিত ভগ্নাংশে রূপান্তর করব, অর্থাৎ 144 আর 11 গুণ করব। 144 আর 11 গুণ করে তার সাথে 97 যোগ করব। 144 আর 11 গুণ করে তার সাথে 97 যোগ করলে হয় 1681, আর নিচে 144 থাকবে। এরপরে বর্গমূল চিহ্ন দেব। এই রুটটা হচ্ছে উপরেরটাও তো থাকবে, নিচেরটা তো থাকবে। তো 1681-কে লেখা যায় 41-এর উপর স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি গেলে 41। 144-কে লেখা যায় 12-এর উপর স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি গেলে 12, ঠিক আছে। তো 41/12। তো এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 3 সমস্ত 5/12। এরপর হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা দেখেন। তাহলে এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ, আগে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 32 আর হচ্ছে 324, অর্থাৎ পূর্ণ অংশ আর হচ্ছে হর গুণ করে যা হবে তার সাথে লব যোগ করতে হবে। যোগ করলে যেটা হবে সেটাই হবে লব। তো এখানে লব হয় 10,609, আর হর যেটা আছে সেটাই। এখন বর্গমূল চিহ্ন, বর্গমূলটা উপরেরটা তো থাকবে, নিচেরটা তো থাকবে। তো 10,609-কে লেখা যায় 103-এর উপর স্কোয়ার, 103-এর উপর স্কোয়ার মানে 10,609, স্কোয়ার রুট কাটাকাটি গেলে 103। আর 324-কে লেখা যায় 18-এর উপর স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি গেলে 18, অর্থাৎ 103/18। এটাকে আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে পাই 5 সমস্ত 13/18, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন 14 নম্বরে কি বলা আছে, যে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের কি করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমাদেরকে এখানে ক নাম্বারে দেওয়া আছে 6/7। তো এখান থেকে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে বর্গমূল নির্ণয় করতে গেলে অথবা আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি করতে হবে? দশমিকের পরে 3 জোড়া অঙ্ক থাকতে হবে। আর আমরা যদি 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত যদি আমরা আসন্ন মান নির্ণয় করি, দশমিকের পরে আমাদের 4 জোড়া অঙ্ক থাকতে হবে। তো এখানে তো আমাদের দেওয়া নেই, খালি 6/7 দেওয়া আছে। তো এখান থেকে আমরা আগে কি করব? দশমিকের পরে 4 জোড়া অঙ্ক আমরা আগে 6-কে 7 দ্বারা ভাগ করে বের করব। বের করার পর সেটার আমরা হচ্ছে কি করব? বর্গমূল নির্ণয় করব। প্রথমত আমরা এটাকে ভাগ করে দশমিকের পরে অঙ্কগুলো আমাদের নিতে হবে, তারপরে এটার আবার হচ্ছে বর্গমূল নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে আসন্ন মান নির্ণয় করতে হবে।
তো দেখেন 6কে 7 দ্বারা ভাগ যায় না, এখানে 6-এর পরে একটা শূন্য নিলাম, দশমিক নিয়ে এখানে একটা 6-এর পরে শূন্য নিলাম, ঠিক আছে। তো 60-এর ভেতরে 7 কয় বাদ যায়, 7 8 56, 8 বাদ যায়, তাহলে 56, 60-এর থেকে 56 বাদ দিলে 40। তো অর্থাৎ 60-এর থেকে 56 বাদ দিলে 4, দশমিকের কারণে আবার একটা শূন্য নিতে পারবো। 40-এর ভিতরে 7 কয় বাদ যায়, 5 8 5 7 35, ঠিক আছে। এখানে 5, আবার হচ্ছে 40-এর থেকে 35 বাদ দিলে 5, আবার একটা দশমিকের কারণে শূন্য, 50, 50-এর ভেতরে 7 কয় বাদ যায়, 7 7 49, এই 7 49, ঠিক আছে। 50 থেকে 49 বাদ দিলে 1, দশমিকের কারণে শূন্য, আবার 10-এর ভেতরে 7 যায় হচ্ছে একবার, তাহলে 10 7 অক্ষে 7, 10 থেকে 7 বাদ দিলে 3, ঠিক আছে। এরপরে দশমিকের কারণে আবার শূন্য নিলাম, তাহলে 30, তাহলে 30-এর ভিতরে 7 কয় বাদ যায়, 30-এর ভেতরে 7 যায় হলো 4 7 28, এই 4 বাদ যায়, তাহলে 28, 30-এর থেকে 28 বাদ দিলে 2, আবার একটা শূন্য নিলাম দশমিকের কারণে। 20-এর ভেতরে 7 কয় বাদ যায়, 7 2 14, তাহলে যায় হচ্ছে 2 বার, এই যে এখানে আমরা 2 দিলাম। 20-এর থেকে 14 বাদ দিলে 6, দশমিকের কারণে আবার শূন্য নিতে পারি, ঠিক আছে। তাহলে 60-এর ভিতরে 7 কয় বাদ যায়, 7 কয় বাদ যায়, তাহলে 7 8 56, 8 বাদ যায়, তাহলে 60-এর থেকে 56 বাদ দিলে 4, দশমিকের কারণে আবার শূন্য, আবার হচ্ছে 40-এর ভেতরে 7 কয় বাদ যায়, 5 7 35, 5 বাদ যায়। তো দেখেন 40-এর থেকে 35 বাদ দিলে 5। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের দশমিকের পর যেহেতু 8টা অঙ্ক হয়ে গেছে, তো আমরা আর এখানে ভাগ করে আমাদের দশমিকের পর আর অঙ্ক নেওয়া লাগবে না, আমাদের যেহেতু 8টা অঙ্ক হয়ে গেছে। তো এটার আমরা এখন হচ্ছে ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া আকারে করে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব। তো দেখেন আমরা হচ্ছে ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিলাম, 85 42 71 85, ঠিক আছে। তো যেহেতু দশমিকের আগে কোনো অঙ্ক নাই, তাহলে দশমিকের পরে কাজ করতে হবে। এখানে আমরা একটা দশমিক বিন্দু দিলাম। তো 85 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 81, 81-র বর্গমূল হচ্ছে 9, 85 থেকে 81 বাদ দিলে 4। এখন 9কে 2 দ্বারা গুণ করলে হয় 18, 18 আমরা এখানে লিখলাম। এখন পরবর্তী একটা জোড়া আবার 71 নামাইলাম, তাহলে হয় 471। তো এখানে যদি আমরা 2 নেই, 2 দ্বারা যদি গুণ করি তাহলে হয় 364। যেহেতু এখানে 2 নিয়েছি, আমাদের বর্গমূলেও 2 নিতে হবে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমাদের হয় 107, আবার পরবর্তী জোড়া 42 নামাইলাম, তাহলে আমাদের হলো 10,742। তো এখানে 92, তো 92কে 2 দ্বারা গুণ করলে হয় হচ্ছে কত, 184। 184-র পরে যদি 5 নেই, 5 দ্বারা যদি পুরাটাকে গুণ করি তাহলে হয় 9225। এখানে যেহেতু 5 নিয়েছি, এখানেও 5 নিতে হবে, তো বিয়োগ করলে আমাদের হয় 1517। পরবর্তী জোড়া 85 নামাইলাম, তাহলে এখানে আমাদের 925, দশমিক বাদে 925কে 2 দ্বারা গুণ করলে হয় 18, তাহলে আমাদের হয় হচ্ছে 1850। তো 1850-এর পরে যদি আমরা 8ও নেই, তো 8 দ্বারা যদি পুরাটাকে গুণ করি তাহলে আমাদের হয় হলো 1,48,064। তো এখান থেকে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 13,721। তো দেখেন যেহেতু আমাদের হচ্ছে দশমিকের পরে 4টা অঙ্ক এখানে 8 নিয়েছিলাম, এখানেও 8 নেব, ঠিক আছে। তাহলে দশমিকের পরে আমাদের 4টা অঙ্ক হয়ে গেছে, তাহলে নির্ণয় বর্গমূল আমাদের কত হবে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে। যেহেতু 3 দশমিক, অর্থাৎ দশমিকের পরে 3টা অঙ্ক নিলে 5 পর্যন্ত হয়, তো 5-এর পরের অঙ্কটা 8। তো এই 8-এর যেহেতু 5-এর পরের অঙ্কটা 8, তার কারণে পূর্বের অঙ্ক 5-এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 5 6 7 8 বা 9 হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে, আর হলে 0 1 2 3 বা 4 হলে 1 যোগ হবে না। যেহেতু এখানে 5 থেকে 9-এর ভিতরে আছে, এই কারণে পূর্বের অঙ্ক 5-এর সাথে 1 যোগ করলে হবে 926.926, ঠিক আছে। এরপরে দেখেন সেমভাবে খ নাম্বার যে প্রশ্নটা আছে, তাহলে এটাকে আমরা আগে যদি মিশ্র ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি, 6 2 12, 12 আর 5 17, নিচে হচ্ছে 6, 17কে 6 দ্বারা ভাগ করব। 17 ভেতরে 6 যায় হচ্ছে 2 বার, 6 2 12, 17 থেকে 12 বাদ দিলে 5। এখন 5-এর ভেতরে যেহেতু 6 যায় না, এখানে দশমিক নিলাম, দশমিক নিয়ে 0 50, 50-এর ভেতরে 6 যায় কয়বার, 6 48, 8 বাদ যায়, ঠিক আছে। তাহলে 50 থেকে 48 বাদ দিলে 2, দশমিকের কারণে আবার 0 20। তো 20-এর ভিতরে 6 যায় হচ্ছে 3 বার, 3 6 18, ঠিক আছে। তো 20-এর থেকে 18 বাদ দিলে 2, দশমিকের কারণে আবার 0। তো 20-এর ভিতরে 6 আবার যায় হচ্ছে কয়বার, 3 বার, 3 6 18। তো দেখতেই পারতেছি এগুলো হচ্ছে আবৃত দশমিক সংখ্যা আসতেছে। তো আপনারা এইভাবে ভাগ করতে করতে, ঠিক আছে, এইভাবে ভাগ করতে করতে আপনারা হচ্ছে কি করবেন, দশমিকের পর এভাবে 8টা অঙ্ক নেবেন, দশমিকের পর 8টা অঙ্ক নিছি। তো এখন এটার আমরা হচ্ছে বর্গমূল নির্ণয় করব, ঠিক আছে। তো দেখেন ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে আমরা জোড়া আকারে লিখলাম, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া,
আর এখানে আমাদের পূর্ণ সংখ্যা আছে 2। তো আগে পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়। তো 2 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 1, 1 এর বর্গমূল 1, আমরা এখানে 1 নিলাম। 1 কে 2 দ্বারা গুণ করলে হয় 2, এখানে 2 নিলাম, ঠিক আছে। তো 2 থেকে 1 বাদ দিলে 1, পরবর্তী জোড়া নামাইলাম, যেহেতু দশমিকের পরের জোড়া নামাইছে এই কারণে বর্গমূলে দশমিক বিন্দু দিলাম। তো 1 কে 2 দ্বারা গুণ করে যে 2 আমরা এখানে নিয়েছি, 2 এর পরে যদি 6 নেই, তো 26 কে 6 দ্বারা গুণ করলে হয় 156, 183 থেকে 56 বাদ দিলে হয় 27। এখানে যেহেতু 6 নিয়েছি আমাদের বর্গমূলেও 6 নিতে হবে, তাহলে দশমিক বাদে হয় 16, 16 কে 2 দ্বারা গুণ করলে হয় 32, পরবর্তী জোড়া 33 নামাইলাম, তাহলে 2733। তো 32 এর পরে যদি 8 নেই, 8 দ্বারা গুণ করলে হয় 2624, এখানে যেহেতু 8 নিয়েছি এখানেও 8 নিতে হবে, তো বিয়োগ করলে হয় 109, ঠিক আছে। পরবর্তী জোড়া আবার 33 নামাইলাম। এখন এখানে 168কে 2 দ্বারা গুণ করলে হয় 336, 336 এর পরে যদি 3ও নেই, 3 দ্বারা যদি গুণ করি তাহলে হয় 10,089, তো বিয়োগ করলে হয় 884, ঠিক আছে। এখানে যেহেতু 3 নিয়েছি আমাদের এখানেও বর্গমূলেও 3 নিতে হবে। আচ্ছা, এখন পরবর্তী যে আরও একটা জোড়া আছে আমরা সেই জোড়া নামাইলাম, বিয়োগফল 884 সাথে পরবর্তী জোড়া নামাইলাম। তো এখানে তাহলে আমাদের দশমিক বাদের সংখ্যাটা হয় 1683, 1683কে 2 দ্বারা গুণ করলে হবে 3366। তো 3366-র পরে যদি 2 নেই, 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের হয় 67,324, তো বিয়োগ করলে হয় 17,109। তো দেখেন আমরা আমাদের মূল কাজ হচ্ছে দশমিকের পরে 4টা অঙ্ক নেওয়া, তো দশমিকের পরে 4টা অঙ্ক পাইছি। তো যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে, তো 3টার 1 2 3, 3টার পরের অঙ্কটা 2, তো এই কারণে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে না, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হবে 1.683, অর্থাৎ 1.683, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো এখানে দেখেন তাহলে এটাকে আমরা আগে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব, 7 আর 13 গুণ করব, তার সাথে 9 যোগ করব, যোগ করলে হয় 100, আর নিচে যেটা হর আছে সেটাই। তো 100কে 13 দ্বারা ভাগ করবো, 100-এর ভিতরে 13 যায় হচ্ছে কয়বার, 7 বার, 7 13 91। তো 100 থেকে আমরা 91 বাদ দিলে 9, ঠিক আছে। তো 9-এর ভিতরে যদি 13 যাচ্ছে না, এখানে আমরা একটা দশমিক নিলাম, দশমিকের ফলে একটা শূন্য, তাহলে 90-এর ভিতরে 13 যায় হচ্ছে কয়বার, 6 বার, বাদ দিলে বিয়োগ করলে হয় 12, দশমিকের কারণে আবার শূন্য। 120-এর ভিতরে 13 যায় হচ্ছে কয়বার, 9 বার, তাহলে 117, 120 থেকে 117 বাদ দিলে 3, দশমিকের কারণে আবার শূন্য। 30-এর ভিতরে 13 যায় হচ্ছে 2 বার, 13 2 26, ঠিক আছে। তো 30 থেকে 26 বাদ দিলে 4, দশমিকের কারণে আবার শূন্য। এখন 40-এর ভিতরে 13 যায় হচ্ছে কয়বার, 3 13 39, 40 থেকে 39 বাদ দিলে 1, ঠিক আছে। 40-এর থেকে 39 বাদ দিলে 1, তো 1-এর পরে যদি আমরা এখানে একটা শূন্যও নেই, তো তার কারণে কিন্তু একটা শূন্য যদি নেই ভাগ যাচ্ছে না, এই কারণে আমরা 2টা শূন্য নিয়ে এখানে একটা বর্গমূলে একটা শূন্য দিয়েছি, ঠিক আছে। তাহলে এখন 100-এর ভিতরে 13 যায় আবার হচ্ছে কয়বার, 100-এর ভিতরে 13 যায় হচ্ছে 7 বার, 7 13 91, 100 থেকে 91 বাদ দিলে 9, তো 9-এর ভিতরে দশমিকের কারণে আবার শূন্য, তো 90-এর ভিতরে 13 যায় হচ্ছে কয়বার, 6 বার, 6 13 78, তো 90 থেকে 78 যদি আমরা বাদ দিই তাহলে হয় হচ্ছে 12, তো দশমিকের কারণে আবার শূন্য। 120-এর ভিতরে 13 যায় হচ্ছে কয়বার, 9 বার, 9 13 হচ্ছে 117, তো বিয়োগ করলে হয় 3। তো যেহেতু আমরা দশমিকের পরে হচ্ছে এখানে আমরা 8টা অঙ্ক পাইছি, তো এই কারণে আমরা আর হচ্ছে ভাগ করব না। তো এখন এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করবো, ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখলাম। আগে পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করবো, আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। তো 7-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে কত, 4, 4-এর বর্গমূল হচ্ছে 2, তো 7 থেকে 4 বাদ দিলে 3, ঠিক আছে। 2কে 2 দ্বারা গুণ করলে হবে 4, পরবর্তী জোড়া আমরা নামাইলাম, যেহেতু দশমিকের পরের জোড়া নামাইছি এই কারণে বর্গমূলে দশমিক, তাহলে 369, 4-এর পরে যদি 7 বসাই, 7 দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে হয় 329, বিয়োগ করলে হয় 40, যেহেতু এখানে 7 নিয়েছি এখানেও একটা আমরা কি করব, 7 নেব, ঠিক আছে। তো দেখেন তাহলে এখানে আমাদের আসলে কত হইল, 27 দশমিক বাদে, তো 27-কে 2 দ্বারা গুণ করলে হবে 54, তাই না। তো এখানে পরবর্তী জোড়া আমরা হচ্ছে 23 নামাইলাম, তাহলে হয় 4023। তো আমরা যদি এখানে 54-এর পরে 7 নেই, 7 দ্বারা যদি 547-কে গুণ করি তাহলে হয় 3829, এখানে যেহেতু 7 নিয়েছি বর্গমূলেও আমরা 7 নেব। তো দেখেন বিয়োগ করলে হয় 194, পরবর্তী জোড়া 07 নামাইলাম, তাহলে 277-কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 554, তো 554-এর ভিতরে যদি 3 নেই, 3 দ্বারা যদি পুরোটাকে গুণ করি তাহলে 16,629, বিয়োগ করলে হয়
2778, পরবর্তী জোড়া আমরা নামাইলাম, এখানে যদি 3 নিয়েছি বর্গমূলেও আমাদের 3 নিতে হবে, ঠিক আছে। তাহলে 2773কে 2 দ্বারা গুণ করলে হবে 5546। তো এরপরে যদি আমরা 5 নেই, পরবর্তী জোড়া নামে এই সংখ্যাটা হয়, তো 5 নেই, পুরোটাকে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হয় 2,77,325, বিয়োগ করলে হয় 544। তো যেহেতু এখানে দশমিকের পরে আমাদের দেখেন কি পেয়ে গেছি, আমরা দশমিকের পরে 4টা অঙ্ক পেয়েছি, তো আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। তো 3 দশমিকের 3 নাম্বার যে অঙ্কটা, তারপরের অঙ্কটা 5, এখানে পূর্বের অঙ্ক 3-এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে 4 হবে, তাহলে 2.774। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হবে 2.774, ঠিক আছে। এটাকে আমরা আসন্ন মানও বলতে পারি। এরপরে দেখেন 15 নাম্বার যে প্রশ্নটা আছে, একটু লক্ষ্য করেন কি বলা আছে। 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমাদের এখানে দুইটার কথা বলা আছে, এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে, এটা একটা প্রশ্ন, আবার বা তাদের সাথে কতজন কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে উভয়টার ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তাহলে দেখেন 56,728 এর আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে দেখেন দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখলাম। তাহলে প্রথম যে সংখ্যা 5, 5-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 4, 4-এর বর্গমূল 2, 2কে 2 দ্বারা গুণ করলে হয় 4। তো পরবর্তী 5 থেকে 4 বাদ দিলে 1, পরবর্তী জোড়া নামাইলাম। তো 4-এর পর 3 নিয়ে 3 দ্বারা গুণ করলে হয় 129। এখানে যেহেতু 3 নিয়েছি বর্গমূলেও 3 নেব, এখান থেকে বিয়োগ করলে হয় 38, পরবর্তী জোড়া নামাইলাম। তাহলে 23কে 2 দ্বারা গুণ করলে হবে 46, 46-এর পর যদি 8 নেই, 8 দ্বারা যদি পুরোটাকে গুণ করি তাহলে 3744, তো বিয়োগ করলে হয় 84, ঠিক আছে। তো দেখেন এখানে যেহেতু 8 নিয়েছিলাম, তাহলে বর্গমূলেও 8 নিতে হবে, তাহলে 238। তো আমরা বর্গমূল নির্ণয় করার পর দেখা যাচ্ছে 84 অবশিষ্ট থাকে, তাহলে বর্গমূল হয় হচ্ছে আমাদের কত, 238। এটা একটা বর্গমূল হয়। আমাদের কি বলছিল, কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে, তাহলে আমরা যদি 84 জন সৈন্য যদি সরিয়ে রাখি তাহলে আমরা বর্গাকারে সাজাইতে পারবো, আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এখন আমরা দেখেন, তাহলে এখানে কি লিখেছি, যেহেতু 84 জন অবশিষ্ট থাকে তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এই যে 84 জন সৈন্যকে যেহেতু এটা অবশিষ্ট আছে, এটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা 238 পাবো, এটা হচ্ছে আমাদের বর্গমূল হয়ে যাচ্ছে। অর্থাৎ 84 বাদ দিলে আমরা এই যে 56,728 যে সংখ্যাটা, এটার থেকে যদি 84 বাদ দিই তাহলে আমরা এই সংখ্যাটাকে অর্থাৎ এটার থেকে 84 বাদ দেওয়ার পর যে সংখ্যাটা হবে সেটাকে আমরা কি করতে পারবো, পূর্ণবর্গ আকারে সাজাইতে পারবো, ঠিক আছে। আবার 56,728 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা যেহেতু এখান থেকে এটার বর্গমূল বের করলাম হলো 238, করার পর 84 অবশিষ্ট থাকে, তো আমরা এখন হচ্ছে 239-এর বর্গমূল নির্ণয় করব। দেখেন যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এর বর্গমূল হবে 238-এর সাথে 1 যোগ করলে হবে 239। তো এটার বর্গ সংখ্যা কত, অর্থাৎ এটা বর্গমূল বের করলাম আমরা, কোন সংখ্যার বর্গমূল বের করলে আমাদের 239 হবে, কোন সংখ্যার, তাহলে সেই সংখ্যাটা বের করতে হবে। তাহলে সেই সংখ্যাটা কীভাবে বের করব, 238-এর সাথে 1 যোগ করে 239কে 239 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা হবে 239-এর বর্গ সংখ্যা। তাহলে এটার বর্গ সংখ্যা হয় হচ্ছে 57,121, ঠিক আছে, 57,121। তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, এই যে 57,121 থেকে আমাদেরকে যে সংখ্যাটা দেওয়া ছিল 56,728, এটা যদি আমরা বাদ দিই তাহলে বাদ দেওয়ার পর যে সংখ্যাটা পাবো 393। তার মানে এই 393 যে সংখ্যাটা, এটা যদি আমরা যোগ করি এই যে 57,121-এর সাথে যদি 393 সংখ্যাটা যোগ করি, তাহলে যোগ করার পর যে সংখ্যাটা হবে সেটা আসলে কত হবে, এই যে 57,121 হবে। অর্থাৎ তখন সেটা হয়ে যাবে আমাদের হচ্ছে, সেটাকে আমরা পূর্ণবর্গ আকারে সাজানো যাব। তার মানে এখানে আমরা বলতে পারি 393 জন সৈন্য যোগ দিলে 393 জন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে 16 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করেন, যে কোনো বিদ্যালয়ে 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় কর।
তাহলে এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা যদি এত এর বর্গমূলই হবে প্রত্যেক সারিতে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা, তো দেখেন ভাগফলক্রিয়ায় বর্গমূল নির্ণয় করবো, জোড়া আকারে লিখলাম। তাহলে 27-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 25, 25-এর বর্গমূল 5, 7 থেকে 25 বাদ দিলে 2, পরবর্তী জোড়া 0,4 নামাইলাম। তাহলে 5-এর দ্বিগুণ হচ্ছে 10, 10-এর পরে যদি 2 নেই, 102-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 204। তাহলে এখানে যেহেতু 2 নিয়েছি এখানেও 2, তাহলে মানে 204 থেকে 204 বাদ দিলে 0, অর্থাৎ আমাদের প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 52। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল 52 জন। ঠিক আছে। 17 নাম্বার, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট এত টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন, মনে করি, যেহেতু বলছিল যতজন সদস্য ছিল, আমাদের এখানে বলা নাই যে কতজন, তাহলে আমরা ধরে নিলাম কজন। তাহলে একজন সদস্য চাঁদা দেয় হলো 20 টাকা, বলছে অর্থাৎ তত 20 টাকা করে চাঁদা দেয়। তাহলে যদি হয় হচ্ছে 100 জন, তাহলে 120 করে টাকা দেয়, 120 গুণ করে টাকা দেয়। ঠিক আছে, অর্থাৎ 100-কে 20 দ্বারা গুণ করলে যেটা হবে তত চাঁদা দেয় একজনে। যদি হচ্ছে 50 জন হয়, তাহলে 50-কে 20 দ্বারা গুণ করলে যেটা হবে সেটাই হবে একজনে অত পরিমাণ চাঁদা দেয়। যদি কজন শিক্ষার্থী হয়, কজন সদস্য হয়, তাহলে 20-এর সাথে ক গুণ করলে যে টাকা হবে তত টাকা করে একজনে চাঁদা দেয়। তাহলে মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন, তাহলে একজন চাঁদা দেয় 20 ক টাকা। তাহলে কজন চাঁদা দিবে কত টাকা, এই একজন যদি দেয় 20 ক টাকা, আর যদি কজন দিবে কত টাকা, তাহলে 120-কে ক দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে আমরা পাই হচ্ছে 20 স্কোয়ার টাকা। তো এখানে আবার বলা ছিল কি, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দেয়, মোট 20,480 টাকা হলো। তাহলে আমরা হচ্ছে এখানে চাঁদার পরিমাণ পাইলাম 20 স্কোয়ার, আবার এখানে এনারা টাকা দিচ্ছে 20,480, তাহলে আমাদেরটা সমান আমাদেরটা বলতে পারি। তাহলে 20 স্কোয়ার সমান আমরা বলতে পারি 20,480। তো স্কোয়ারের সাথে 20 গুণন আকার আছে, ডান পাশে যা ভাগ হবে, ভাগ করলে আমরা পাই হচ্ছে 1024। তো স্কোয়ারটা ওই পাশে যা রুট হলে আমরা পাই হচ্ছে 32। তার মানে সমিতির সদস্য সংখ্যা হচ্ছে 32 জন। যেহেতু আমরা ক কি ধরেছিলাম, সমিতির সদস্য সংখ্যা ধরেছিলাম কজন, তাহলে ক এর মান পাইলাম হচ্ছে 32। এরপরে যে 18 নম্বর প্রশ্নটা আছে একটু লক্ষ্য করেন, কি বলা আছে, যে কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে সাজাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে বর্গাকারে সাজানো গাছের সংখ্যা আমরা যদি 1800 থেকে 36 বাদ দিই তাহলে 1764টি। তো এটার বর্গমূল যেটা হবে সেটাই আসলে হবে আমাদের বর্গাকারে সাজানো গাছের সংখ্যা। তাহলে দেখেন আমরা যদি বর্গমূল নির্ণয় করি, ডান দিক থেকে 2টি করে অঙ্ক জোড়া আকারে লিখলাম। তাহলে 17-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 16, 16-র বর্গমূল 4, 4-এর বর্গ সংখ্যা 4-কে 2 দ্বারা গুণ করলে হয় 8, 17 থেকে 16 বাদ দিলে 1, পরবর্তী জোড়া নামাইলাম, 8-এর পর 2 নিয়ে 2 দ্বারা গুণ করলে হয় 164, যা উপরে 164 সমান অথবা কাছাকাছি সমানে হয়। তো বিয়োগ করলে 0, এখানে যেহেতু 2 নিয়েছি এখানেও 2 নিতে হবে। তার মানে সুতরাং প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হচ্ছে কত, 42টি। ঠিক আছে। এবার হচ্ছে 19 নম্বর যে প্রশ্নটা একটু লক্ষ্য করেন, সহজ প্রশ্ন, যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য। তাহলে 9, 15 এবং 25-এর লসাগুই হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা যদি লসাগু নির্ণয় করি ইউক্লিডীয় পূর্বায়, তো এই তিনটাকে আমরা যদি দেখেন, 9-কে 3 দ্বারা ভাগ করলে 3, 15-কে 3 দ্বারা ভাগ করলে 5, এরপরে 25-এর ভিতরে 3 যায় না, নামাইলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা হচ্ছে আবার যদি 5 দ্বারা ভাগ করি, 3-এর ভেতরে 5 যায় না, 3 রাখলাম, 5-এর ভেতরে 5 যায় একবার, 25-এর ভেতরে 5 যায় 5 বার। তো এখান থেকে আমরা হচ্ছে 3, 5, 3, 1, 5 পাইলাম। এই সংখ্যাগুলো গুণ করলে যেটা হবে সেটাই আমাদের হচ্ছে লসাগু হবে। ঠিক আছে। তো লসাগু তাহলে আমরা যদি এগুলো গুণ করি, গুণ করলে পাই হচ্ছে 225। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হলো 225। সর্বশেষ আমাদের যে 20 নম্বর প্রশ্নটি আছে আমরা যদি একটু লক্ষ্য করি, যে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, একটি ধান ক্ষেতের ধান কাটতে কি করা হলো, শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তাহলে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তাহলে দৈনিক মোট মজুরি 6,250 টাকা হলে শ্রমিকের সংখ্যা নির্ণয় করো।
মনে করি শ্রমিকের সংখ্যা কজন, তাহলে একজন শ্রমিকের মজুরি কত টাকা হবে, 10 কা, যেহেতু 10 গুণ করে দেয়, তাহলে কজন শ্রমিক হলে একজন শ্রমিকের মজুরি হবে 10 ক টাকা। তাহলে কজন শ্রমিকের মজুরি হবে 10 ক গুণন ক টাকা, অর্থাৎ 10 ক স্কোয়ার টাকা। এখানে আবার হচ্ছে আমরা মোট মজুরি দেওয়া আছে 6250 টাকা। তাহলে 10 ক স্কোয়ার সমান 6250 লিখতে পারি। ক স্কোয়ারের সাথে 10 গুণন আকার আছে, ডান পাশে যায় ভাগ হবে, তো ভাগ করলে আমরা পাই 625, স্কোয়ার ওই পাশে যা রুট হবে, রুট করলে আমরা পাই হচ্ছে 25। সুতরাং শ্রমিকের সংখ্যা হচ্ছে 25 জন। ঠিক আছে, তো আশা করি আমাদের অনুশীলনী যে প্রশ্নগুলো এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাইতে পারো। ঠিক আছে, তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।